আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস নিয়ে। নর্মালি কোনো একটা পেশেন্টের যদি আসলে একেআই ডেভেলপ করে, সেইখানে আমাদের কমন আলোচনা থাকে যে একেআইটা আসলে কেন হলো। এটা কি রেনাল কজ নাকি প্রি রেনাল কজ নাকি এটা একটা পোস্ট রেনাল একেআই। সো নর্মালি রেনাল একেআইতে অনেকগুলো কারণের কথাই বলা হয়, বা বেসিক্যালি দুইটা টপিক নিয়ে আলোচনা করা হয় রেনাল একেআই যখন হয়। সো একটা হচ্ছে আমাদের অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। সো আজকে আমরা আলোচনা করতে চাই অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস নিয়ে। বেসিক্যালি অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস কমনলি আমরা আসলে ড্রাগের কারণে আসলে হতে দেখি। দেখা যাচ্ছে যে সকল ড্রাগের কারণে রেনাল একেআই হচ্ছে, মোস্ট অফ দ্য টাইমস ইট ইজ ডিউ টু অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। অ্যারাউন্ড 25% কেসই আসলে আমরা দেখি যে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বেসিক্যালি ড্রাগ কজের কথা যখন বলছি। অবশ্য ড্রাগ কজ বাদেও কিছু ডিজিজ থেকেও ঘটনাটা ঘটতে পারে। যেমন কিছু ডিজিজের নাম, যেমন একটা আসে হচ্ছে আমাদের এসএলই, তারপরে আমাদের আছে জোগ্রেন সিনড্রোম, তারপরে আমাদের রয়েছে সার্কয়েডোসিস, তারপরে দেখা যাচ্ছে কিছু ইনফেকশন আছে যেমন হান্টা ভাইরাস, তারপরে একটা হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাল কিছু ইনফেকশন। তাহলে অ্যাপার্ট ফ্রম ড্রাগস আমাদের এই কয়েকটা রিজন আছে যেখানে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আসলে হয়। সো অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আসলে কেন হচ্ছে, আমরা ড্রাগটা একটু পরে কথা বলি, আমরা এগুলো নিয়ে আগে কথা বলি। যেমন স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, এখানে আসলে দুইটা ভাবে কাজ হইতে পারে। একটা হইতে পারে যে ডিরেক্ট ড্যামেজ টু দ্য রেনাল টিউবিউলস। আমরা ওখানে দেখি যে ডিরেক্ট ড্যামেজ থেকে এটা হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশনে। আবার এমনও হইতে পারে যে একটা ইমিউনোলজিক্যাল কোনো একটা রিয়াকশন বা রেসপন্স থেকে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ডেভেলপ করতে পারে। হান্টা ভাইরাসের ক্ষেত্রেও হইতে পারে। এবার আসি এসএলই ক্ষেত্রে নর্মালি রেনাল ইনভলভমেন্ট কমনলি আমরা আসলে দেখি যে লুপাস নেফ্রাইটিস হচ্ছে। পেশেন্ট হয়তো বা আমাদের কাছে নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসলে মোস্ট অফ দ্য টাইমস আসে। মেজরিটি ক্ষেত্রে আসলে আমরা এটাই দেখি যে নেফ্রোটিক সিনড্রোম, হ্যাঁ, এরকম প্রেজেন্টেশন এসে লুপাস নেফ্রাইটিস। বাট কিছু রেয়ার অকেশনস, নট রেগুলার, বাট ইন সাম অকেশনস পেশেন্ট অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস নিয়েও আমাদের কাছে আসলে আসতে পারে। জোগ্রেন সিনড্রোম এখানেও আমরা আসলে দেখি যে পেশেন্টের এখানে টি সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সের জন্য পেশেন্টের অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। আবার যখন সার্কয়েডোসিস হয় সেখানে আমরা নর্মালি দেখি যে একটা নন ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা ফর্মেশন হয়, এবং সেখানেও আসলে আমরা দেখি যে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। বাট এই কারণগুলো আসলে একটু রিলেটিভলি আমরা একটু কম দেখি। সবচেয়ে কমন কজ অফ অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আসলে কিছু ড্রাগ কজ। বাট সবাই আসলে ড্রাগের নাম মনে রাখে, এগুলো ভুলে যায়, এই জন্য আমি একটু এটা আগে বললাম। সো কোন কোন ড্রাগের কারণে আসলে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে বা এটার পেছনে আসলে মূল মেকানিজমটা কি। সো প্রথমে মেকানিজমটা নিয়ে একটু কথা বলি। সো এখানে মূল ব্যাপার হচ্ছে আমরা যে ড্রাগগুলো দিচ্ছি, এই ড্রাগগুলা দেখা যাচ্ছে যে আমাদের যেই টিউবুলার যে বেসমেন্ট মেমব্রেন আছে, রেনাল টিউবুলার বেসমেন্ট মেমব্রেন, তাদের সাথে তারা আসলে বাইন্ড করে। সো বেসিক্যালি ড্রাগগুলো আসলে এখানে হ্যাপটেন হিসেবে কাজ করে। সিম্পল ইমিউনোলজির আমাদের যে কনসেপ্টটা ছিল হ্যাপটেনের। সো এরা আসলে যেটা করতেছে, রেনাল টিউবুলার যে বেসমেন্ট মেমব্রেন সেটার সাথে প্রথমে বাইন্ড করে। যখন সে রেনাল টিউবুলার বেসমেন্ট, মনে করি এটা হলো আমাদের রেনাল টিউবিউল, মনে করি যে এটা হলো বেসমেন্ট মেমব্রেন। সো এইটার সাথে এটা প্রথমে বাইন্ড করবে। সো যখন এটার সাথে বাইন্ড করবে, এইটার এগেইনস্টে আমরা এখানে দেখি যে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন এটার এগেইনস্টে আসলে ডেভেলপ করে। সো সেখানে টি সেল আসে, টি সেল সাধারণত CD4 পজিটিভ টি সেল সেখানে চলে আসে। এখানে আমরা দেখি CD4 পজিটিভ টি সেল চলে আসে, কিছু সাইটোকাইনস রিলিজড হয়, কিছু ইনফ্লামেটরি সেল সেখানে চলে আসে, যেমন লিম্ফোসাইট চলে আসে, ম্যাক্রোফেজ চলে আসে, ইউসিনোফিল চলে আসে। হ্যাঁ, সো এখানে আমরা দেখবো যে ইউসিনোফিল চলে আসবে, তারপরে আমরা লিম্ফোসাইট দেখবো, তাদেরকে লিম্ফোসাইট, কিছু ম্যাক্রোফেজও থাকে। হ্যাঁ, এবং যেহেতু এটা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, দেখা যাচ্ছে ড্রাগ শুরু করার অ্যারাউন্ড
10 থেকে 14 দিন এই টাইম পিরিয়ডের মধ্যে আসলে হয়। এক সপ্তাহ পরে, লাইক ড্রাগ শুরু করার পর দিনই হয় এরকম না, অ্যাটলিস্ট এক সপ্তাহ একটু বেশি সময় লাগে, 7 থেকে 14 দিন এরকম একটা টাইম পিরিয়ড পরে পেশেন্টের প্রেজেন্টেশন আসলে ডেভেলপ করে। সো বেসিক্যালি এটা আসলে একটা ইমিউনোলজিক্যাল ফেনোমেনা। এখানে একটা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ডেভেলপ করে, যেখান থেকে পেশেন্টের আসলে এই সিনারিওটা হয়। সো তখন আসলে যেটা হবে যে পেশেন্টের আসলে আমরা দেখবো যে ইন্টারস্টিশিয়াম বা ইন্টারস্টিশিয়াল এখানে এডেমা ফর্মেশন হবে। তারপর আমি দেখবো যে এখানে যে ফাংশন ছিল সে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট আমরা হতে দেখবো। পেশেন্ট আলটিমেটলি আমাদের কাছে একেআই ফিচার নিয়ে আসবে। পেশেন্টের আমরা দেখতে পারি যে হাইপারটেনশন ডেভেলপ করবে, টিপিক্যাল একটা একেআই ফিচার নিয়ে তারা আমাদের কাছে আসবে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স হিয়ার। এখন কোন কোন ড্রাগের কারণে এটা হয়? সো এখানে আমরা প্রথমে বলবো যে আমাদের কিছু অ্যান্টিবায়োটিক্স আছে। সাধারণত আমাদের বেটা ল্যাকটাম যে ড্রাগগুলো আছে, আমাদের যেই বেটা ল্যাকটাম যে ড্রাগগুলো আছে যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন বা বেটা ল্যাকটাম গ্রুপের যত ড্রাগ আছে, তাহলে বেটা ল্যাকটাম গ্রুপের ড্রাগ এদের জন্য এটা হইতে পারে। বেটা ল্যাকটাম ছাড়া আর কি কি ড্রাগের জন্য এরকম আমরা পাইতে পারি? একটা অ্যান্টিবায়োটিক হচ্ছে রিফাম্পিসিন, রিফাম্পিসিন। তাহলে বেটা ল্যাকটামের মধ্যে কি আছে? পেনিসিলিন আসবে, সেফালোস্পোরিন আসবে, তো এগুলো সবই আসবে। রিফাম্পিসিন ভেরি মাচ কমন, লাইক পেনিসিলিন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসলে ইউজুয়ালি আসে। বাট এর বাইরে আরও কিছু ড্রাগ থেকেও হইতে পারে, যেমন একটা হচ্ছে আমাদের এনএসএইডস। এনএসএইডসের কারণে আসলে অনেকভাবে রেনাল ড্যামেজ হইতে পারে। এনএসএইডসের কারণে তো নেফ্রোটিক সিনড্রোমও হইতে পারে, লাইক মিনিমাল চেঞ্জ ডিজিজের একটা কারণও নেফ্রোটিক সিনড্রোম আছে। আসলে নেফ্রোটিক সিনড্রোমের কারণে অনেক রকমভাবে অনেক কিছু হইতে পারে, বাট অ্যাকিউট ইন্টেস্টিনাল নেফ্রাইটিসের একটা কজ আসলে এনএসএইডস। সো এনএসআইডসের জন্য হইতে পারে। যদি পেশেন্ট অ্যালোপুরিনল পায় সেটার জন্য হইতে পারে। ফুরোসেমাইডের ক্ষেত্রে এটা খুব ইন্টারেস্টিং, তাই না? যে সিকিডি পেশেন্টে আমরা ফুরোসেমাইড দিই, অ্যান্ড ফুরোসেমাইডের জন্য পেশেন্টের একাই হইতে পারে, তাই না? তবে ফুরোসেমাইড দেওয়ার পরে একাই যদি হয়ও, তাহলে কি, যেহেতু এটা ডিলে টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি, অ্যাটলিস্ট পেশেন্টের 7 থেকে 14 দিন এই টাইম পিরিয়ডের মধ্যে হবে, দেওয়ার পর দিনই হবে না। বাট ইয়েস, ফুরোসেমাইড ক্যান কজ অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। সো ফুরোসেমাইড নামটা অবশ্যই মনে রাখতে হবে, এখান থেকে এমআরসিবিতে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। তাহলে এনএসআইডস থেকে হতে পারে, অ্যালোপুরিনল থেকে হতে পারে, ফুরোসেমাইড থেকে হতে পারে, প্রোটন পাম্প ইনহিবিটর যেগুলো আছে, অ্যানাদার কমনেস্ট রিজন। প্রোটন পাম্প ইনহিবিটর থেকে আমাদের অনেক রকম প্রবলেম হয়, হাইপোম্যাগনেসিয়ামিয়া হইতে পারে, অ্যাকিউট ইন্টেস্টিনাল নেফ্রাইটিস হতে পারে, বা অনেক পেশেন্টের ক্ষেত্রে এমনও হতে পারে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন হয়ে সিউডোমেমব্রেনাস কোলাইটিস ডেভেলপ করছে, অস্টিওপোরোসিস ডেভেলপ করতেছে। তাহলে প্রোটন পাম্প ইনহিবিটরের এই যে সাইড ইফেক্টস, এগুলো রেয়ার সাইড ইফেক্ট ডেফিনেটলি, বাট এইগুলো থেকে এমআরসিবিতে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। নট ইন এমআরসিবি, এফসিপিএস পার্ট 1-এও আসলে আমি দেখছি এখান থেকে কোশ্চেন আসে। তাহলে ফুরোসেমাইড, প্রোটন পাম্প ইনহিবিটর, পেনিসিলিন, রিফাম্পিসিন, এনএসআইডস, অ্যালোপুরিনল, সো এইগুলো আমাদের আসলে কমন কিছু এজেন্ট যাদের জন্য আসলে আমরা দেখি যে অ্যাকিউট ইন্টেস্টিনাল নেফ্রাইটিস তাহলে পেশেন্টের হইতে পারে। এখন এই পেশেন্টের অ্যাকিউট ইন্টেস্টিনাল নেফ্রাইটিস থাকলে আলটিমেট প্রেজেন্টেশন হচ্ছে একেআই। আমরা হাইপারটেনশন এক্সপেক্ট করি, হাইপারটেনশন থাকতে পারে। এর পাশাপাশি যেহেতু এখানে একটা ইমিউনোলজিক্যাল ফেনোমেনা হচ্ছে, এই পেশেন্টের আরও কিছু ক্লিনিক্যাল সিমটমস থাকে, যেমন পেশেন্টের স্কিন র্যাশ থাকতে পারে, আর্থ্রালজিয়া, আর্থ্রালজিয়া ডেভেলপ করে। পুরোটাই আসলে ইমিউনোলজিক রেসপন্স থেকে হয়। দেখা যাচ্ছে আমাদের সাইনোভিয়াম, সেখানে টি সেলস চলে যাচ্ছে, সেটা মেডিয়েটেড ড্যামেজ হচ্ছে, স্কিনের এখানে টি সেল মেডিয়েটেড ড্যামেজ হচ্ছে, তো সেখান থেকে র্যাশ, আর্থ্রালজিয়া এইগুলা পেশেন্টের থাকতে পারে। পেশেন্টের ফিভার ডেভেলপ করতে পারে। আর রেনাল ইম্পেয়ারমেন্ট যদি চিন্তা করি, সাধারণত মাইল্ড রেনাল ইম্পেয়ারমেন্ট আসলে এখানে ডেভেলপ করে। নর্মালি আমরা আসলে এটাই দেখি। তাহলে একেআই দিয়ে আসে, ডেফিনেটলি মাইল্ড রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, ফিভার থাকে, র্যাশ থাকে, আর্থ্রালজিয়া থাকে, হাইপারটেনশন থাকে। এখন আমরা যদি পেশেন্টের আসলে ইনভেস্টিগেশন করি, আমরা ইনভেস্টিগেশন আসলে কী কী এখানে এক্সপেক্ট করি। সো একটা হচ্ছে, আমি যদি একটা ইউরিন আরিমি করি, আমি এখানে দেখবো যে স্টেরাইল পাইউরিয়া মানে কি? মানে হচ্ছে আমি ডাব্লিউবিসি পাইছি, 5 সেল পাচ্ছি, সহজ কথা, ডাব্লিউবিসি না, 5 সেল,
আমি ইউরিনারি করে সেখানে 5 সেল পাইছি, কিন্তু আমি যদি এই পেশেন্ট একটা কালচার করি, ইউরিনে কালচার সেন্সিটিভিটি করি, কালচারে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যাবে না। সো এই জন্য এটাকে স্টেরাইল পাইউরিয়া বলতেছি। তাহলে ইউরিনারি করলে আমি আসলে স্টেরাইল পাইউরিয়া পাবো। এখানে আরেকটা জিনিস পাবো, ডাব্লিউবিসি কাস্ট। এখানে আমরা হোয়াইট সেল কাস্ট বা ডাব্লিউবিসি কাস্ট এটাও পাবো। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা এখানে ইওসিনোফিলিয়া পাই। আমরা যদি পেশেন্টের এমনি চেক করি, ইওসিনোফিলিয়াও প্রেজেন্ট থাকে। তাহলে মোটা দাগে আমাদের ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন আসলে আমাদের এইগুলো আসলে আমাদেরকে কনসিডার করতে হয়। সো এই ছিল মোটামুটি আমাদের এই ক্লাসের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।